সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু সাফল্য। আজকের ক্লাসটা তোমাদের হতে চলেছে ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের তোমাদের বাংলা। ওকে, তো আজকে আমরা বাংলার মধ্যে কোন জিনিসটা পড়বো? তাহলে আজকে আমাদের বাংলার যে অধ্যায় ভাষা নামক অধ্যায়টা আছে সেটা পড়বো। তো ভাষা নামক অধ্যায়টার শেষের যে ইউনিটটা আছে, শেষের যে টপিকটা আছে, যার নাম কি বাংলা ভাষার বৈচিত্র্য, সেই টপিকটা আমরা পড়বো। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আর এটা শুধুমাত্র ক্লাস 11-এর না, ক্লাস 12-এ যারা আছো অথবা ক্লাস 9-10-এ যারা পড়ো তাদেরও এই যে টপিকটা আছে খুবই ইম্পর্টেন্ট সবার জন্য। তো সবাই এই টপিকটা বা এই ভিডিওটা তোমরা দেখতে পারো। তো সবার প্রথমে যেটা আছে তোমাদের বাংলা ভাষার বৈচিত্র্য। তো এটাই হলো তোমাদের অধ্যায়ের নাম, বাংলা ভাষার বৈচিত্র্য। তো প্রথমে দেখবো আমরা ভাষা জিনিসটা কি। ভাষা হলো অর্থবহ ধ্বনি সমষ্টির এমন একটি বিধিবদ্ধ রূপ যার মাধ্যমে কিনা একটি ভাষা সম্প্রদায়ের মানুষ নিজেদের যে মনের ভাব আছে তার যে আদান প্রদান সেটা করতে পারে। তাহলে ভাষা হলো এমন একটা রূপ, ধ্বনি সমষ্টির এমন একটা রূপ যার মাধ্যমে কিছু একটা এমন এক ভাষা সম্প্রদায়ের যে মানুষ আছে, একই ভাষা সম্প্রদায়ের মানুষ, তারা নিজেদের মনের ভাব আদান প্রদান করতে পারে। সে কারণে যারা চাইনিজ ভাষা সম্প্রদায়ের মানুষ আছে তারা চীনা ভাষায় একে অপরের সঙ্গে ভাষা আদান প্রদান করতে পারবে, মনের ভাব আদান প্রদান করতে পারবে। কিন্তু সেখানে তুমি চলে যাও, তুমি তোমার সঙ্গে চীনা মানুষরা চীনা ভাষায় যে একটা আদান প্রদান আছে ব্যাপারটা, সেটা ভাবের আদান প্রদান করতে পারবে না, কারণ তুমি চীনা ভাষা জানো না। তো সেই কারণে এই জিনিসটা অতি আবশ্যক জিনিস একটা, যে একই ভাষা সম্প্রদায়ের মানুষ হতে হবে একটা ভাষাকে বুঝতে হলে। তো ভাষার একটি আঞ্চলিক রূপকে কি বলা হয়? উপভাষা। তাহলে ভাষার অনেকগুলা আঞ্চলিক রূপ আছে, আলাদা আলাদা আঞ্চলিক রূপ আছে, ওগুলোকে তোমাদের উপভাষা বলা হয়। যেমন বাংলা ভাষা একটা ভাষা, কিন্তু বাংলা ভাষা আলাদা আলাদা জায়গার মানুষেরা আলাদা আলাদা বাংলা ভাষায় কথা বলে, আলাদা আলাদা ধরনের বাংলা ভাষায় কথা বলে। তো সেগুলো হলো তোমাদের বাংলা ভাষার উপভাষা। তারপরে এই উপভাষা জিনিসটা আছে না, এটা তোমরা নদীর সম্পর্কেও মনে রাখতে পারো, তাই তো? নদী মানে বড় নদীগুলো, আর সেই নদী থেকে যেগুলো ছোট ছোট নদী বেরিয়ে যায় সেগুলোকে বলা হয় উপনদী, তাই না? তো তোমাদের নির্দিষ্ট অঞ্চলের মানুষের মুখে মুখে যে ভাষা প্রচলিত সেটাই উপভাষা। এখনই বললাম, কিছু নির্দিষ্ট অঞ্চলের মানুষের মুখে মুখে যেগুলো ভাষা প্রচলিত থাকবে সেগুলো হবে তোমাদের উপভাষা। সুকুমার রায় কি বলেছেন? সুকুমার রায় এর মতে এখানে কোনো ভাষা সম্প্রদায়ের অন্তর্গত অঞ্চল ভেদে যেগুলো প্রচলিত ভাষা আছে তার রূপই হলো উপভাষা। আবার একটি উপভাষার মধ্যে ছোট ছোট অনেকগুলো আঞ্চলিক ভাষার পার্থক্য দেখা যায়। তাহলে এই উপভাষার মধ্যেও অনেকগুলো আলাদা আলাদা ছোট ছোট আঞ্চলিক ভাষা দেখা যায়, সেগুলো ভাষার পার্থক্য দেখা যায়, সেটাকে বলা হচ্ছে তোমাদের বিভাষা। ওকে, তো এখানে দেখবো আমরা এই যে বাংলা ভাষা আছে, বাংলা ভাষার প্রায় 3000 বছরের বিবর্তনের ফলে এই বাংলা ভাষাটা উৎপত্তি হয়েছে। যেই বাংলা ভাষা এখন তুমি আমি কথা বলি, এই যে বাংলা ভাষাটা, এই বাংলা ভাষাটা অনেক বছরের বিবর্তন, প্রায় 3000 বছরের বিবর্তন। বাংলা ভাষার মূল আদি রূপ কোনটা? ইন্দো ইউরোপীয় ভাষা। এই ইন্দো ইউরোপীয় ভাষা থেকে যে ইন্দো ইরানীয় ভাষা আছে সেই ভাষাটি এসেছিল। এই ইন্দো ইরানীয় ভাষা থেকে আর দুটো আলাদা আলাদা তোমাদের শাখা বের হয়। তার মধ্যে একটা হলো তোমাদের ভারতীয় আর্য ভাষা। এই ভারতীয় আর্য ভাষাটাই পরবর্তীকালে অনেক পরিবর্তিত হতে হতে আমাদের যে বর্তমান রূপ আছে বাংলা ভাষার, সেটা লাভ করেছে। ভাষার এই বিবর্তন নিয়ে আলোচনা করে ঐতিহাসিক এবং তুলনামূলক ভাষাতত্ত্ব আর তাহলে এই জিনিসটা মনে রাখবে, এই যে ভাষার এই বিবর্তন যে আছে, ভাষা যে চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হতে 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 এখন আমরা আধুনিক ভাষার যে একটা রূপে এসে পৌঁছেছি। এই যে এই তোমার ভাষার এই বিবর্তনটা নিয়ে যেই বিদ্যাটা আলোচনা করে সেটা হলো তোমাদের ঐতিহাসিক এবং তুলনামূলক ভাষাতত্ত্ব। এটাকে বলে ঐতিহাসিক এবং তুলনামূলক ভাষাতত্ত্ব বা ভাষাবিদ্যা। মনে রাখবে, একটি নির্দিষ্ট সময়ের যে ভাষা আছে, একটি নির্দিষ্ট সময়ের ভাষার ধ্বনি এবং রূপ নিয়ে আলোচনা করে এককালীন ভাষাতত্ত্ব। মনে করো, যারা এই যে ভাষা, এখন আমরা বাংলা ভাষায় কথা বলছি, এখনকার বাংলা ভাষার যে তোমাদের ধ্বনি এবং রূপ নিয়ে যে আলোচনা করবে, মানে একটা নির্দিষ্ট সময়ের, মানে শুধুমাত্র বাংলা ভাষার এই আধুনিক সময়ের যে ধ্বনি এবং রূপ নিয়ে আলোচনা করবে, সেটা হয়ে যাবে তোমাদের এককালীন ভাষাতত্ত্ব। মানে বাংলা ভাষার এখনকার, প্রাচীন বাংলা ভাষা, এগুলো মিক্স করবে না, শুধুমাত্র একটা সময়ের ভাষাকে, যে কোনো একটা সালের হতে পারে। এখন তোমাদের 2026 চলছে, তো 2026 বা একটা সময়কাল যদি দেখি 2000 থেকে 2026, এই সময়কালের নির্দিষ্ট সময়ের মধ্যেকার যে তোমাদের ধ্বনি এবং রূপ নিয়ে যে তত্ত্ব আলোচনা করবে সেটা হয়ে যাবে তোমাদের এককালীন ভাষাতত্ত্ব।
বাংলা ভাষার যে বৈচিত্র্য আছে, এই বাংলা ভাষার বৈচিত্র্য নিয়ে সুকুমার সেন বাংলা ভাষার বৈচিত্র্যর ৫টি প্রধান উপভাষা যে আছে সেটিকে নির্ধারণ করেন। তাহলে বাংলা একটা ভাষা, তার ৫টা উপভাষা আছে। তো তার বাংলা ভাষার ৫টি উপভাষা কি? রাঢ়ী, বরেন্দ্রী, বঙ্গালী, কামরূপী এবং ঝাড়খণ্ডী। তো এইগুলো আলাদা, আলাদা জায়গায় এই ভাষাগুলোকে বলা হয়। তাহলে আমরা এই যে এই জায়গায় দেখতে পারবো তোমাদের রাঢ়ী ভাষা আছে, ঠিক আছে? তারপরে এখানে বরেন্দ্রী, তারপরে বঙ্গালী ভাষা এই সাইডে চলে, ঠিক আছে? তারপরে কামরূপী, তারপরে ঝাড়খণ্ডী। এই সমস্ত ভাষাগুলো পশ্চিমবঙ্গের আলাদা, আলাদা জায়গায় বলা হয় এবং যেহেতু বাংলাদেশেও বাংলা ভাষা বলা হয়, সে কারণে বাংলাদেশের মধ্যেও আমরা এই যে ভাষার উপভাষার যে একটা তোমাদের প্রকার আছে সেটা আমরা দেখতে পারি, যেটা হলো বঙ্গালীটা আমরা দেখতে পারি বাংলাদেশের মধ্যে। আর এর মধ্যে রাঢ়ী উপভাষা যে আছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি প্রচলিত ভাষা। তাহলে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি প্রচলিত ভাষা হচ্ছে তোমাদের রাঢ়ী উপভাষা। কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে ভাষাই বর্তমানে মান্য আর বাংলা ভাষা হিসাবে স্বীকৃত। তাহলে কলকাতা এবং তার আশেপাশের যে ভাষাগুলো আছে সেই ভাষাটাই বর্তমানের যে মান্য বাংলা ভাষা হিসাবে মানা হয় এবং সেটা বাংলা ভাষা হিসাবে স্বীকৃত হয়। কোনো ভাষা মান্য ভাষার মর্যাদা লাভ করে মূলত কোন কোন কারণে? ঐতিহাসিক কারণে, সামাজিক কারণে এবং অর্থনৈতিক কারণে। ওকে। আর সামাজিক স্তরভেদে আমরা যদি দেখি ভাষার যে পার্থক্য দেখা যায় সামাজিক স্তরভেদে, সেটাকে বলা হয় তোমাদের সমাজ ভাষা বা সোসিওলেক্ট। আর ব্যক্তি বিশেষের যে ভাষার স্বাতন্ত্র্য আছে সেটাকে বলা হয় ব্যক্তি ভাষা বা আইডিওলেক্ট। তাহলে সোসিওলেক্ট অ্যান্ড আইডিওলেক্ট এই দুটো আলাদা আলাদা, একটা হলো সমাজ ভাষা এবং একটা হলো ব্যক্তি ভাষা, যেটা ব্যক্তিগত মানুষের উপর নির্ভর করছে আর কি। তারপরে এখানে বাংলা ভাষার যে বৈচিত্র্য আছে তার ৫টি উপভাষা, এখনই বললাম বাংলা ভাষা ৫টি উপভাষা। সেই ৫টি উপভাষার মধ্যে আমরা প্রথম উপভাষাটা দেখব, যার নাম কি? রাঢ়ী উপভাষা। তো এই রাঢ়ী উপভাষা যে আছে কোন কোন অঞ্চলে বেশিরভাগ বলা হয়? হুগলি, হাওড়া, কলকাতা, বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর পূর্ব মেদিনীপুর, পূর্ব বাঁকুড়া এই সমস্ত অঞ্চলে এই যে তোমাদের রাঢ়ী উপভাষাটা আছে সেটা প্রচলিত। আর এর বৈশিষ্ট্য যদি আমরা দেখি, এর বৈশিষ্ট্য হলো এর স্থানে অনেক সময় স্বরেয় এর স্থানে অনেক সময় অনেক সময় ও উচ্চারণে অতির জায়গায় অতি কথাটা আমরা ইউজ করতে দেখি, ঠিক আছে? তারপরে অপিনিহিতির পরিবর্তে আমরা অভিশ্রুতি, এগুলো হলো ব্যাকরণগত যেগুলো তোমাদের বৈশিষ্ট্য আছে সেগুলো আমি বলছি। তো অপিনিহিতির জায়গায় আমরা অভিশ্রুতি দেখতে পারি এবং নাসিক্য ধ্বনির ব্যবহার আমরা এখানে বেশি দেখতে পারি। যেমন চাঁদকে চন্দ্রবিন্দু যেহেতু আছে চাঁদের মধ্যে, সে কারণে চন্দ্রবিন্দুটা উচ্চারণ করার সাথে সাথে তারা নাক দিয়ে উচ্চারণ করে একটু বলবে চাঁদ, তাই না? এইরকম করে বলবে। আর কখনো লয়ের জায়গায় ন হয়ে যায়, এটাও আমরা দেখতে পারি। লালের জায়গায় নাল দেখতে পারবো এবং অধিকরণ কারকে এর জায়গায় তে আসবে এবং বহু বচনে গুলি, গুলো এবং গুলা এইগুলো ব্যবহার করা হবে এবং অন্যান্য কারকে দের যে বিভক্তি আছে এই দের বিভক্তিটা ব্যবহার করা হবে। এই যে কোন কোন জায়গাতে তাহলে এই তোমাদের রাঢ়ী উপভাষাটা ব্যবহার করা হচ্ছে এটা এই সমস্ত অঞ্চলে দেখতে পারবে। তো এটা পশ্চিমবঙ্গের ম্যাপ, তোমরা জানো এই যে পশ্চিমবঙ্গের ম্যাপ। তো এই পশ্চিমবঙ্গের ম্যাপের যে এইটুকু জায়গা আছে এখানে আমরা দেখতে পারি রাঢ়ী উপভাষাটা প্রচলিত। বাকি আলাদা আলাদা জায়গায় পশ্চিমবঙ্গের এই যে সমস্ত জায়গাগুলো বাকি থাকছে এই সমস্ত জায়গাগুলোতে আলাদা আলাদা ভাষায় কথা বলা হয়, আলাদা আলাদা উপভাষা প্রচলিত আছে। তো সেগুলো আমরা নেক্সট স্লাইডগুলোতে দেখব। ওকে। তো দ্বিতীয় ভাষাটা কি আছে? দ্বিতীয় ভাষাটা আছে বরেন্দ্রী উপভাষা। এই বরেন্দ্রী উপভাষাটা কোন কোন জায়গায় বরেন্দ্রী উপভাষায় কথা বলা হয় সেটা হলো মালদা, তারপরে দক্ষিণ দিনাজপুর, রাজশাহী, পাবনা, তারপরে বগুড়া এই সমস্ত অঞ্চলে এই যে তোমাদের বরেন্দ্রী উপভাষাটা সেটা প্রচলিত আছে। এর মধ্যে আমরা ব্যাকরণগত কি কি বৈশিষ্ট্য দেখতে পারি? যেমন এর বৈশিষ্ট্য হলো কয়ের জায়গায় খ উচ্চারণ হতে আমরা দেখতে পারি, কাগজের জায়গায় খাগজ এরকম করে বলে। তারপরে ধ্বনির পরিবর্তে আমরা যেটা আছে সেটাকে আমরা দেখতে পারি এবং আনুনাসিক যেগুলো আছে অনুনাসিক, এই অনুনাসিক ধ্বনির আমরা আধিক্য দেখতে পারি, বেশি বেশি ব্যবহার দেখতে পারি। তারপরে অধিকরণে ত ব্যবহার করা হয় আর অতীতকালে লোম ব্যবহার করা হয় এবং গৌণ কর্মে যেটা আছে কে অথবা ক বিভক্তির আমরা ব্যবহার দেখতে পারি। এই ব্যাকরণগত জিনিসগুলো একটু ধ্যান দিয়ে পড়বে আর যখনই একবার পড়বে তখনই তোমাদের এই জিনিসটা আয়ত্ত হয়ে যাবে ভালো মতো পড়লে। অবশ্যই এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এখানে আমরা বরেন্দ্রী উপভাষা কোন কোন জায়গায় দেখতে পারি? এই যে আমরা এইটুকু জায়গায় যেখানে তোমাদের মালদা, তারপর দক্ষিণ দিনাজপুর এই সমস্ত জায়গাগুলো আছে, রাজশাহী, পাবনা, এ যখন বাংলাদেশের দিকে ঢুকে যাচ্ছে তখন এই যে বাংলাদেশের অঞ্চলটুকু এইদিকে হচ্ছে তোমাদের রাজশাহী, পাবনা, তারপরে বগুড়া এই সমস্ত অঞ্চলগুলিতে আমরা কি দেখতে পারি? এই যে তোমাদের বরেন্দ্রী উপভাষাটা আছে সেটা প্রচলিত। ওকে। আর এই সমস্ত জায়গাটা হলো তোমাদের পশ্চিমবঙ্গের অন্তর্গত। ওকে।
তারপরে আমরা দেখতে পারবো বঙ্গালী উপভাষা। বঙ্গালী উপভাষাটা কোথায় কোথায় ব্যবহৃত হয়? বঙ্গালী উপভাষাটা আমরা দেখতে পারি পূর্ব এবং দক্ষিণ পূর্ব বাংলার, পূর্ব এবং দক্ষিণ পূর্ব বাংলা বলতে পূর্ব বাংলা, পূর্ব বাংলা জানো তোমরা, পূর্ব বাংলা এবং দক্ষিণ পূর্ব বাংলা পুরোটাই বাংলাদেশের দিকে পড়ছে। কারণ আমাদের বাংলা যখন ভাগ হয়ে গেছিল তখন পূর্ব বাংলা বলতে বাংলাদেশ হয়ে গিয়েছিল এবং পশ্চিম বাংলা বলতে যেখানে আমরা থাকি সেটা হয়ে গেছিল। তো পূর্ব এবং দক্ষিণ পূর্ব বাংলা মোট কথা বাংলাদেশের মধ্যে ঢাকা, ফরিদপুর, বরিশাল, খুলনা, নোয়াখালী, চট্টগ্রাম প্রভৃতি অঞ্চলে এই যে বঙ্গালী উপভাষাটা আছে সেটা প্রচলিত। এর কিছু আমরা যদি যেটা ব্যাকরণগত বৈশিষ্ট্য আছে সেটা দেখি, সেখানে আমরা বিশুদ্ধ বঙ্গালী এবং চট্টগ্রামী এই তিনটি আলাদা আলাদা ভাষার আমরা বিভেদ দেখতে পারি। এখানে বৈশিষ্ট্য হিসাবে অপিনিহিতি আছে, অপিনিহিতির জায়গায় এর জায়গায় এ, তারপরে তালবেশ স এবং তোমাদের যেটা দন্ত্য স আছে সেখানে আমরা হ এবং ডয় শূন্য রয়ের জায়গায় আমরা বয় শূন্য রকে রয়ের ব্যবহার দেখতে পারি। তারপরে যেটা কর্তৃকারক আছে, কর্তৃকারকে এর ব্যবহার দেখতে পারি, তারপরে গৌণ কর্মে রে এর ব্যবহার দেখতে পারি, অধিকরণে তে এবং ত এর ব্যবহার দেখতে পারি। তো এই ভাষাটা অবশ্যই তোমরা শুনেছো, তাই না? তারপরে খেয়েছে গেছে এরকম টাইপের একটু কথা বলবে, তাই তো? তো এটা হলো তোমাদের বাংলাদেশের, অবশ্যই তোমরা বাংলাদেশের ভাষাটা জানো। তো এটা হলো আমাদের ম্যাপটা। তো এই যে বাংলাদেশের পূর্ব বাংলাদেশ, পূর্ব বাংলা এবং দক্ষিণ পূর্ব বাংলা, মোট কথা বাংলাদেশের দিকেই পড়ছে পুরো ভাষার যে ব্যবহারটা সেটা এই বঙ্গালী উপভাষা। আর হ্যাঁ স্টুডেন্টস, তোমাদের যাদের যাদের এই অবধি ভিডিওটা দেখে ভালো লাগছে তারা অবশ্যই লাইক করে দিও ভিডিওটাতে এবং তোমরা কমেন্টের মধ্যে MORE অবশ্যই মোর লিখে জানাও যদি আরো এমন ভিডিওস দেখতে চাও। ওকে, এবার আসবো কামরূপী উপভাষা। এই কামরূপী উপভাষাটা কোন কোন জায়গায় ব্যবহার করা হয়? আমরা মূলত এটাকে আমরা দেখতে পারবো আমাদের উত্তরবঙ্গের দিকে, যেমন জলপাইগুড়ি, কোচবিহার, রংপুর, ত্রিপুরা, শ্রীহট্ট, তারপরে কাছাড় প্রভৃতি অঞ্চলে। এই রংপুর যেগুলো শ্রীহট্ট আছে এই সমস্ত জায়গাগুলো তো তোমাদের হচ্ছে পশ্চিম তোমাদের যে বাংলাদেশ আছে তার উত্তরের অঞ্চলগুলি। আর ত্রিপুরা অবশ্যই জানো, ত্রিপুরা আমাদের আলাদা একটা রাজ্য ভারতের। তো এখানে এর বৈশিষ্ট্য হিসাবে আমরা কি দেখতে পারি? খ এবং দন্ত্য এর জায়গায় তালব্যস্যর ব্যবহার দেখতে পারবো, আর অ এর জায়গায় আমরা আয়ের ব্যবহার দেখতে পারবো এবং ও এর জায়গায় উ এর ব্যবহার দেখতে পারবো, ল এর জায়গায় নয়ের ব্যবহার দেখতে পারবো, কর্মকারকে এটা ক হয় এবং অধিকরণের ত এবং অতীতকালে নু বিভক্তির ব্যবহার হয়। তো এই যে উপভাষাটা আছে তোমাদের কামরূপী উপভাষা, এটাকে আমরা দেখতে পারি এই যে তোমাদের পশ্চিমবঙ্গে এটা ঝাপসা হয়ে গেছে একটু। পশ্চিমবঙ্গের তোমাদের যে বাউন্ডারিটা আছে এই পশ্চিমবঙ্গের মধ্যে আমরা এই যে উপরের দিকগুলোতে দেখতে পারি এই যে জলপাইগুড়ি, কোচবিহার, তারপরে দার্জিলিং জেলার কিছু জায়গা, তাছাড়া এই দিকে যখন আমরা চলে যাই মেঘালয়, আসাম এই সমস্ত অঞ্চলগুলিতেও আমরা এই ভাষাটা দেখতে পারি এবং বাংলাদেশের যে উত্তরের অঞ্চলটা আছে, যে বাংলাদেশের উত্তরের অঞ্চলটা সেখানেও আমরা এই ভাষার ব্যবহার দেখতে পারি। ওকে, তো এরপরে আসছে তোমাদের ঝাড়খণ্ডী উপভাষা। এই ঝাড়খণ্ডী উপভাষাটা খুব সুন্দর লাগে শুনতে, তোমরা অবশ্যই শুনেছো। পুরুলিয়া বা বাঁকুড়া সাইডে যেগুলো ভাষা হয়, বাকরি ভাষাও বলা হয় ওটাকে, খুব সুন্দর লাগে শুনতে। তো পুরুলিয়া, তারপরে যেটা আছে দক্ষিণ পশ্চিম বাঁকুড়া, তারপরে দক্ষিণ পশ্চিম মেদিনীপুর, তারপরে ধলভূম, মানভূম প্রভৃতি অঞ্চলে এই যে ভাষাটা আছে ঝাড়খণ্ডী উপভাষা সেটা ব্যবহৃত হয়। এর কিছু বৈশিষ্ট্য আমরা যদি দেখি, আনুনাসিক ধ্বনির আধিক্য এখানে আমরা দেখতে পারি। তারপরে আনুনাসিক ধ্বনি উদ্যোগ বলতে একটু নাক টেনে টেনে একটু কথা বলবে। তারপরে র এবং নয়ের স্থলে আমরা ল এর ব্যবহার দেখতে পারি, ও এর জায়গায় ত এবং ক্রিয়ার আগে নাই আমরা দেখতে পারি। মনে করো খাওয়ার আগে আমরা নাই কথাটা ব্যবহার দেখতে পারবো। আমরা এখানে কি বলবো? সাধারণ বাংলা ভাষায় বলবো খাবো না। তো ওখানে আলাদা নাই কথাটা আগে বলবে। তারপরে অধিকরণে কে, তারপরে বট আর বেক এই কথাগুলো ব্যবহার করবে। এই যে বেক আছে, তারপরে তোমাদের ক্রিয়ার আগে নাই আছে, এই জিনিসটা ব্যবহার করবে। যেমন বেক কথাটা খাইবেক, মানে খাবে না, তো নাই খাইবেক এরকম টাইপের কথা বলবে। হ্যাঁ, নাইটাকে আগে লাগাবে, খাওয়ার আগে লাগাবে, নাই খাইবেক। তো এই তোমরা যারা যারা এই সমস্ত অঞ্চল থেকে দেখছো ভাষাটা, যারা এই ভাষায় কথা বলো বা এই ভাষাটাকে জানো তারা বলবে হ্যাঁ খুবই সুন্দর লাগে শুনতে, এই ভাষাটা দারুণ লাগে। তো এই যে ভাষাটা আছে এটা হলো আমাদের পশ্চিমবঙ্গের যে পশ্চিম অঞ্চলটা আছে, এই পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চলটাতে এই ভাষাটা ব্যবহার করা হয়। এখনই বললাম তোমাদের পুরুলিয়া, দক্ষিণ পশ্চিম বাঁকুড়া, তারপরে দক্ষিণ পশ্চিম মেদিনীপুর এই সমস্ত অঞ্চলগুলিতে, এবং তাছাড়া আমরা দেখতে পারি ঝাড়খণ্ডে এবং ওড়িশার কিছু অঞ্চলেও এই ভাষাটা প্রচলিত আছে। ওকে, তারপরে সাধু ভাষা এবং চলিত ভাষার মধ্যে আমরা পার্থক্য দেখব। সাধু ভাষা জানো তোমরা, সাধু ভাষা একটা গুরু গম্ভীর ভাষা, মার্জিত এবং সাহিত্যিক ভাষা রীতিতে এই ভাষাটা ব্যবহার করা হয়। তারপরে যেখানে তৎসম শব্দ, তারপরে সন্ধি সমাস, দীর্ঘ সর্বনাম, আমরা দীর্ঘ সর্বনাম এখানে অবশ্যই দেখতে পারো, যেমন তারের জায়গায় একটু দীর্ঘভাবে কথাটা বলবে তাহার, তাহার, তাই না? তারপরে কারার জায়গায় বলবে কাহারা,
এমন টাইপের। আর দীর্ঘ ক্রিয়ারূপ তারপরে থাকবে, করছের জায়গায় করিতেছে, তারপরে চলতের জায়গায় চলিতে, এই সমস্ত যেগুলো শব্দ আছে সেগুলো আমরা সাধু ভাষায় ব্যবহার করি। তো বাংলা ভাষার এই ২ টা রূপ যে আছে, সাধু ভাষা এবং চলিত ভাষা, এটা তোমরা অবশ্যই ছোট থেকেই জানো। তবুও আমি তোমাদেরকে একবার বলে দিই। আর নিমিত্ত আর অপেক্ষা এই সমস্ত অনুসর্গগুলো ব্যবহার করা হবে। যেমন জন্য, হ্যাঁ? যে আমি কারোর জন্য কাজ করব না, আমি কাহারও নিমিত্ত কার্য করিব না, এরকম টাইপের হবে। তো জন্যর জায়গায় নিমিত্ত আসবে, থেকের জায়গায় অপেক্ষা শব্দটা আসবে। তারপরে যৌগিক ক্রিয়া, যৌগিক ক্রিয়া যে আছে এবং প্রাচীন যেটা অব্যয় আছে, এর ব্যবহার এখানে বেশি দেখা যায়। আর এই রীতি যে আছে, এই যে সাধু ভাষার রীতিটা সাহিত্যে ব্যবহারে, এখানে এটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, এটির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কে? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারকে দেখতে পারি, তারপর রাজা রামমোহন রায়কে দেখতে পারি, ঠিক আছে? তো এনারা আরকি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই যে সাধু ভাষা আছে এর বিকাশের ক্ষেত্রে। আর চলিত ভাষা যেটা আছে, চলিত ভাষা মুখের ভাষার কাছাকাছি, এটা সহজ এবং স্বাভাবিকভাবে লেখ্যরীতি। মানে খুবই সহজে লেখা যায় এবং খুবই সহজে বলা যায়। সাধারণভাবে মানুষেরা যেই ভাষায় কথা বলে বা আমি তুমি যেই ভাষায় কথা বলি, সেটাই হচ্ছে আমাদের যেটা চলিত ভাষা। বা তোমাদের আরেকটা যেটা আছে সেটা হলো এতে তদ্ভব, তারপরে দেশি এবং বিদেশি শব্দেরও ব্যবহার আমরা দেখতে পারি অবশ্যই। কারণ আমরা যখনই বলবো এটা কি? এটা পেন। তো আমি এটাকে কলম বললাম না। তো এটাকে আমি পেন বললাম। তো আমরা কথার মাঝে, মাঝে বিদেশি শব্দগুলোও ঢুকিয়ে দিই, যেহেতু ইংলিশ একটা বিদেশি শব্দ। তারপরে সর্বনামে তার, যার এই সমস্ত ব্যবহার করি। যেমন তাহার, যাহার, এত কিছু বলতে যাই না। সংক্ষিপ্তভাবে আমরা ওই জিনিসটাকে বলি। তারপর সংক্ষিপ্ত ক্রিয়া, করছে, তারপরে চলতে, ঠিক আছে? করিতেছে বলবো না, চলিতে বলবো না। আমরা করছে, চলতে বলবো। খুবই সংক্ষিপ্তভাবে কথাটা ব্যবহার করব। তারপরে আধুনিক অনুসর্গ ব্যবহার করা হয়। যেমন জন্যে, থেকে। যেমন তোমাদের নিমিত্ত আছে, নিমিত্ত জায়গায় আমরা জন্যে ব্যবহার করছি। অপেক্ষা, অপেক্ষা জায়গায় থেকে ব্যবহার করছি। খুব সহজে আমরা কথাটা বলে দিচ্ছি। তারপর প্রবাদ বচন এবং সহজ বাক্য গঠনের ব্যবহার এখানে দেখতে পারি। এই যে ভাষাটা আছে, এই ভাষার রীতিটা যেটা আছে, এই ভাষার রীতিটাকে তোমাদের পপুলার করার ক্ষেত্রে কারা, কারা কাজ করেছিলেন? প্যারীচাঁদ মিত্র, তারপরে কালীপ্রসন্ন সিংহ, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমোদ চৌধুরী, এনারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই চলিত ভাষা যে আছে, এই চলিত ভাষাকে মানুষের মধ্যে পপুলার করার ক্ষেত্রে। ওকে? তো নেক্সট আছে চলিত ভাষা এবং সাধু ভাষার মধ্যে প্রধান পার্থক্য যদি আমরা দেখি, ব্যাকরণগত বিশেষ, বিশেষ পার্থক্য আছে। যেমন সাধু ভাষায় যেমন আমরা দেখব তৎসম শব্দ আছে, তারপরে পূর্ণরূপ যেমন আছে, পূর্ণরূপের সর্বনাম এবং ক্রিয়া, তারপরে সন্ধি সমাস এবং গুরুগম্ভীর বাক্যরীতির ব্যবহার এখানে হয়। মূলত এটা হলো লেখ্য ভাষা। এটাকে লেখার জন্য স্পেশালি এই ভাষাটা ব্যবহার করা হয়। কোনো মানুষ বলার ক্ষেত্রে সাধু ভাষা প্রায় ব্যবহার করেই না। কিন্তু চলিত ভাষাকে যদি আমরা দেখি, চলিত ভাষা লেখ্য এবং কথ্য উভয়ভাবেই ব্যবহার করা হয়। কারণ এটা লেখার ক্ষেত্রেও চলিত ভাষা ব্যবহার করা হয়, আর বলার ক্ষেত্রে তো ব্যবহার করা হয়ই। তাছাড়া এখানে আমরা ব্যাকরণগত দিক থেকে যদি দেখি, তদ্ভব এবং দেশি বিদেশি শব্দের ব্যবহার আমরা এখানে দেখতে পারি। সংক্ষিপ্ত সর্বনাম এবং ক্রিয়াগুলোকে দেখতে পারি, সংক্ষিপ্তভাবে ব্যবহার করা হয়। অবশ্যই অনেক করিতেছে বলতে যাব না, আমরা করছে বলবো শুধুমাত্র, তাই না? তারপরে বাক্যরীতি এবং কথ্য ভাষার মধ্যে স্বাভাবিকতা বজায় থাকে এই ভাষার জন্য। তারপরে আমরা এই যে বাংলা ভাষার বৈচিত্র্য আছে, এই রিলেটেড কিরকম টাইপের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে তোমাদের, তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়েছি। এখানে দেখো, সুকুমার সেনের মতে এখানে বাংলা ভাষার প্রধান উপভাষা যে আছে, উপভাষার সংখ্যা কত আছে? এখানে ৫ টি আছে, ঠিক আছে? তারপরে বর্তমানে মান্য বা স্ট্যান্ডার্ড যে বাংলা ভাষা আছে, এই বাংলা ভাষার ভিত্তি কোন উপভাষা? এটা হলো তোমাদের রাঢ়ী উপভাষা, যেটা নাকি কলকাতার মধ্যেও বলা হয়, ঠিক আছে? তারপরে ৩ নম্বর প্রশ্ন যদি দেখি আমরা, নিচের কোনটি এখানে বাংলা ভাষার উপভাষা নয়? এখানে রাঢ়ী অবশ্যই বাংলা ভাষার উপভাষা একটা, তারপরে বরেন্দ্রী একটা রাঢ়ী তোমাদের বাংলা ভাষার উপভাষা, মাগধী নয়, ঝাড়খণ্ডী অবশ্যই। তাহলে মাগধী হয়ে যাবে তোমাদের উত্তর। ওকে? তারপরে যেটা নেক্সট কোয়েশ্চেন আছে সেটা হলো তোমাদের ব্যক্তি বিশেষের যে ভাষা আছে, ভাষার বৈচিত্র্যকে কি বলা হয়? ব্যক্তি বিশেষের যে ভাষার বৈচিত্র্য আছে সেটাকে তোমাদের বলা হয় ব্যক্তি ভাষা বা আইডিওল্যাক্ট। আর সোশিওল্যাক্ট বলা হয় সমাজ ভাষা যেটা আছে সেটাকে। অবশ্যই মনে রাখবে। তারপরে তাহার, তারপরে করিতেছে, নিমিত্ত, এই সমস্ত যে রূপগুলো আছে, এটি কোন ভাষার মধ্যে প্রচলিত আর কি? কোন ভাষার বৈশিষ্ট্য এগুলো? এরা অবশ্যই সাধু ভাষা, তাই না? কারণ চলিত ভাষা হইলে আমরা কি বলতাম? তাহার জায়গায় তার বলতাম, করিতেছে জায়গায় করছে বলতাম, তারপর নিমিত্তর জায়গায় জন্য বলতাম, তাই না? তারপরে এখানে নিচের কোন গ্রন্থটি এখানে চলিত ভাষার যেটা প্রাথমিক নিদর্শন হিসাবে বিখ্যাত? তো চলিত ভাষার প্রাথমিক নিদর্শন হিসাবে বিখ্যাত নিচের কোন গ্রন্থটি? এখানে আনন্দমঠ, নাকি আলালের ঘরের দুলাল, নাকি দুর্গেশ নন্দিনী, নাকি কপালকুণ্ডলা? অবশ্যই এখানে ছবিটাও আছে, তোমরা দেখতে পাচ্ছ, আলালের ঘরের দুলাল, এই যে বইটা আছে, ঠিক আছে? এই বইটা। তারপরে এখানে বলা হয়েছে তোমাদের বাংলা ভাষা যে আছে, বাংলা ভাষার মান্য বা স্ট্যান্ডার্ড ভাষার
ভিত্তি কোন উপভাষা? তাহলে বাংলা ভাষার যে মান্য বা স্ট্যান্ডার্ড ভাষার ভিত্তি সেটা কোন উপভাষা? বরেন্দ্রী নাকি বঙ্গালী নাকি রাঢ়ী নাকি কামরূপী? অবশ্যই এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা কমেন্টের মধ্যে লিখে জানাবে যে এর অ্যান্সারটা কি হবে। ওকে? এবং তোমরা অবশ্যই লাইক করে দিও এত অবধি যারা দেখলে ভিডিওটা, আর কমেন্টের মধ্যে মোর লিখে জানাও যদি তোমরা আরো এমন ভিডিওস দেখতে চাও। এবং তোমরা অবশ্যই যদি চাও তাহলে আমার যেগুলো কোর্স আছে সেগুলো অবশ্যই তোমরা পারচেজ করতে পারো। সেটা সাফল্যের যে অ্যাপ আছে সেখানে আমি এই যে আজকের ক্লাসটা করালাম তেমনই ভাবে আরো ডিটেইলে ক্লাসগুলো করাই, ধরে করাই প্রত্যেকটা পয়েন্ট, যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। তোমরা যদি চাও তাহলে এই যে স্ক্রিনের মধ্যে তোমরা সাফল্যের যে অ্যাপটা আছে সেটা ডাউনলোড করে সেখান থেকে জিনিসগুলো চেক আউট করতে পারো, এবং সেখানে তোমাদের যে ফ্রি মক টেস্ট আছে সেটাও দিয়ে তোমাদের যেটা ইমপ্রুভমেন্ট সেটা করতে পারবে। ওকে? তো আজকের জন্য তোমাদের ক্লাসটা এতটুকুই থাকলো। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।